মূলধনী যন্ত্রের এলসি খোলা বাড়লেও কমেছে নিষ্পত্তি, নেতিবাচক মধ্যবর্তী পণ্যের আমদানি। অর্থনৈতিক স্থবিরতা কাটাতে রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ। অস্ট্রেলিয়ার পোশাক বাজার ধরতে পারছে না বাংলাদেশ। চাহিদা মতো পণ্য তৈরিতে পিছিয়ে থাকাই কারণ। ভিসা জটিলতায় বাড়ছে না অন্য পণ্যের রফতানিও। 5 বছরে ইলিশের দাম বেড়েছে 57%। অস্বাভাবিক বলছে ট্যারিফ কমিশন। বাজারে নজরদারির পাশাপাশি জেলেদের সহায়তা বাড়ানোর সুপারিশ। এবং মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে দিশেহারা মেহেরপুর ধান চাষিরা। বালাইনাশকেও মিলছে না সুফল, কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতে বিজয়া দশমীর খবর। বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে শারদীয় দুর্গাপূজা। মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী। মণ্ডপে মণ্ডপে চলছে দশমীর পূজা অর্চনা। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার মেহানি, চট্টগ্রামে ফেরদৌস লিপি, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমেই যাচ্ছে হানির কাছে। সকাল থেকে নানা আচারে পালিত হয়েছে দশমীর কল্পরাম্ভ বিহিত পূজা এবং এর পরে প্রধান পুরোহিত আরতি দিয়েছেন এবং আরতি দেওয়ার পরে ছিল পুষ্পাঞ্জলি এবং সবাই কিন্তু পুষ্পাঞ্জলির সময়ে দাঁড়িয়ে প্রণাম করেছেন, দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন এবং এর পরে কিন্তু শুরু হয় ঘট বিসর্জন এবং ঘট বিসর্জনের পরে কিন্তু এখন এখানে চারপাশে কিন্তু নারীরা দাঁড়িয়ে রয়েছেন, কারণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দেবীকে সিঁদুর পরিয়ে বরণ করার পর্ব এবং এখন কিন্তু দেখছেন যে এখানে ঢাক বাজিয়ে দেবীকে পর্দার আড়ালে একবার বরণ করা হচ্ছে এবং বাইরে যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে লাইন ধরে আসলে দেবী দুর্গার পায়ে সিঁদুর পরিয়ে দেবেন। একটু বলে রাখি, সিঁদুর খেলার এই যে রীতি সেটি কিন্তু আসলে এসেছে বাংলার শাস্ত্র ধর্মীয় আচার থেকে এবং এখানে কিন্তু নারীরা সিঁদুর খেলার মধ্যে দিয়ে তার কিন্তু সংসারের শান্তি আর মঙ্গল কামনা করবেন এবং দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে সে সিঁদুর কিন্তু দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ানোর পরে যে সিঁদুর আসলে অবশিষ্ট থাকে সেটি কিন্তু সে নারীরা সারা বছর ধরে নিজেদের কাছে রাখেন এবং তাদের বিশ্বাস যে এটি তাদের স্বামী সন্তান নিয়ে আসলে সংসারে সুখ এনে দিবে এবং দেবীর কপালেও কিন্তু আজ কিছুক্ষণের মধ্যে সিঁদুর পরিয়ে দিবেন ভক্তরা এবং তারা আসলে মনে করেন যে যেন দেবী দুর্গাও আসলে নিজের সংসারেও ফিরে যান এবং সুখী থাকেন। আর যেহেতু দুর্গাকে সনাতন ধর্মাবলম্বীরা মা হিসেবে মানেন এবং তাই কিন্তু এই সিঁদুরের মাধ্যমে সব সন্তান সব সংসারের মঙ্গল কামনা তারা করেন এবং পুরাণে বলা আছে যে শক্তির প্রতীক হচ্ছে এই সিঁদুর, যা নারীর কাছে শুধু রং নয় বরং আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা দেয়। এবং এখন যদি চারদিকের কথা বলি, এখানে কিন্তু সাদা শাড়িতে লাল পাড় পরে নারীরা অপেক্ষা করছেন এবং অনেকেই কিন্তু হচ্ছে সিঁদুর খেলার জন্য অপেক্ষা করছেন এবং এখন কিন্তু পিছনে বলো দুর্গা মায়ের কি জয় বলে সিঁদুর খেলার প্রস্তুতি নিচ্ছেন এবং এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন চট্টগ্রাম নগরের সনাতন ধর্মাবলম্বীরা এবং এই মুহূর্তে আমরা আছি জেমসন হলে। 11টার কিছুক্ষণ আগে শুরু হয়েছে সিঁদুর খেলা এবং আপনারা দেখতে পাচ্ছেন সনাতন ধর্মের যে নারীরা তারা কিন্তু সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন এবং আগামী বছরের জন্য অপেক্ষা তারা শুরু করেছেন এবং আপনারা জানেন যে এবার চট্টগ্রাম নগরীতে 286টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা এটা সকাল 7টা থেকে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং 11টার কিছুক্ষণ আগে দেবী দুর্গার চরণে সিঁদুর ছুঁয়ে যে সিঁদুর খেলা সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পূজা কমিটির যারা আছেন তারা এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে সনাতন ধর্মের যারা বিবাহিত নারীরা আছেন তারা দেবী দুর্গার চরণে সিঁদুর লাগিয়ে সেই সিঁদুর নিজের সিঁথিতে পড়ছেন, স্বামীর মঙ্গল কামনা করছেন এবং এখানে অন্যান্য বয়সী যারা আছেন নারী পুরুষ থেকে শুরু করে
সবাই আশা করছেন দেবী দুর্গা এই যে পৃথিবীর সব ধরনের অশুভ শক্তি অশান্তি দূর করে ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গোৎসব, সেই শারদীয় দুর্গোৎসবের আজকে কিন্তু দশমী। এই দশমীতে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এখানে আসলে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই পূজা শেষে আসলে এখন পুরোহিত এখানে অঞ্জলি দিচ্ছেন ভক্ত অনুরাগী যারা আছেন তাদের মাঝে। আপনারা সেই চিত্র আসলে দেখছেন, এটি দেবালয় পূজা মণ্ডপ। এই দেবালয় পূজা মণ্ডপে পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো এখনও কিন্তু চলছে। সব মিলে যদি বলা চলে, আপনারা জানেন যে এবার রাজশাহীতে প্রায় 450 পূজা মণ্ডপ রয়েছে। 450 পূজা মণ্ডপে আসলে নির্বিঘ্নে যেন পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় এবং নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা যেন এই উৎসবটি পালন করতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে। বিশেষ করে র্যাব পুলিশের পক্ষ থেকেও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে কিন্তু রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পাশাপাশি র্যাব 5-এর যিনি এখানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ তিনিও এখানে পূজা মণ্ডপ পরিদর্শন করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখানে তৈরি করা হয়েছে বলে কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। তো আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই এই পূজার সকল আনুষ্ঠানিকতা উৎসব হতে দেখছি। আজকে আপনারা জানেন কিছুক্ষণ পরে এখানে আসলে সিঁদুর খেলা হবে। এই সিঁদুর খেলার মধ্য দিয়ে আসলে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শেষ হবে। তবে যদি আজকে যেহেতু দশমী, সব মিলে আসলে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে তাদের যে আনন্দটা আসলে শুরু হয়েছিল, সেই আনন্দটা কিছুটা হলেও আজকে সেটি কিন্তু বিষাদে পরিণত হতে যাচ্ছে। তাদের অনেকেরই কিন্তু মন খারাপ, কারণ আজকে দেবী দুর্গাকে আসলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সকল আনুষ্ঠানিকতা এটি শেষ করা হবে। আজকে পদ্মা নদীর যে পারে, বিশেষ করে আলোপট্টির পদ্মা নদীর পারে এই প্রতিমাগুলো বিসর্জন করা হবে বিকেল থেকেই আসলে। সেই জন্য আসলে ভক্ত অনুরাগী সহ সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের অনেকেরই আসলে মন খারাপ। তারা যেটি বলছেন যে সকল জরা জীর্ণ সকল দুঃখকে, সকল গ্লানিকে আসলে মুছে আগামী বছর, আগামী সময়গুলো যেন ভালো কাটে, সকলের জন্য যেন মঙ্গল বয়ে আনে, সেই প্রত্যাশা আসলে তারা মায়ের কাছে জানিয়েছেন, দেবী দুর্গার কাছে সেই প্রত্যাশায় আসলে তারা করছেন। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এই পূজার অঞ্জলি প্রদান করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে আসলে এখানে আসলে সিঁদুর খেলা হবে। এখানে নয়, আসলে প্রতিটি পূজা মণ্ডপে আসলে এই সিঁদুর খেলার অনুষ্ঠিত হবে। এখানে অনেকে এখন এই পুরোহিতের কথা আসলে মনোযোগ সহকারে শুনছেন এবং তিনি আসলে যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা মোতাবেক তারা আসলে কাজ করছেন। আপনাদের জানিয়ে রাখি যে প্রতিটি পূজা মণ্ডপের বাইরে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সার্বক্ষণিকভাবে এখানে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের এখানে দেখা যাচ্ছে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আসলে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পূজার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী রুবেল, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার, এই সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ যে প্রতিমা বিসর্জন সেটিও অনুষ্ঠিত হবে বিকেলে। তবে আমরা সকাল থেকে লক্ষ্য করছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং বিআইডব্লিউটিতে শুরু করে পানি উন্নয়ন বোর্ড এবং সবাই একযোগে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে যেখানে প্রতিমা বিসর্জন হবে সেখানে নিরাপত্তা জোরদার, বিশেষ করে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট, প্রতিটি পয়েন্টেরই ছাতা রয়েছে। সেই ছাতার মধ্যে যেহেতু তুমুল বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই বৃষ্টির মাঝেও কিন্তু নৌবাহিনীর যে ডুবুরি দল রয়েছে তারা কাজ করছে। ঠিক তেমনি সেনাবাহিনী আমরা লক্ষ্য করছি চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং তারা নিরাপত্তা জোরদার করেছে। অনাকাঙ্ক্ষিত কোনো মানুষজনকে কিন্তু চলাফেরা তারা নিয়ন্ত্রণ করেছে এবং যারা পর্যটকরা এসেছেন পর্যটকরাও কিন্তু বলছেন স্বাচ্ছন্দ্যে তারা ঘুরেছেন এবং সমুদ্রে স্নান করছেন। আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে বিপুল সংখ্যক মানুষ, যেহেতু দুর্গাপুজোকে যে টানা ছুটি রয়েছে সেই টানা ছুটিতে কিন্তু কক্সবাজারে এখন লাখো পর্যটক। গতকাল
লাখো লাখো পর্যটক ছিল। আজকেও আমরা লক্ষ্য করছি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কিন্তু লাখো মানুষ সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নিয়ন্ত্রণ করা হলেও সুগন্ধা, শৈবাল এবং কলাতলি পয়েন্টে সব জায়গায় কিন্তু বিপুল সংখ্যক পর্যটক। এই পর্যটকরাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া 3 নম্বর সতর্ক সংখ্যায় লাল পতাকা টাঙানো হয়েছে, সেটি উপেক্ষা করে কিন্তু সমুদ্র স্নান করছে। সেখানে কিন্তু নৌবাহিনী যেমন দায়িত্ব পালন করছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি লাইফগার্ড কর্মী যারা রয়েছেন, লাইফগার্ড কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা চেষ্টা করছেন যাতে নিরাপত্তা যাতে কোনো ঘাটতি না হয়, সেজন্য সেনাবাহিনীর টিমও কিন্তু একযোগে লাইফগার্ড, নৌবাহিনী এবং সবাই একযোগে চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেজন্য তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এখানে যেহেতু সকাল থেকে আমরা লক্ষ্য করছি এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে। তারা স্থানীয় মানুষজনকে যেমন নিরাপত্তা দিয়েছে, ঠিক তেমনি পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সব শেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সুজাউদ্দিন রুবেল। এর আগে বিজয়া দশমীর খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি এবং ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে উম্মেহানি। এবারে বাণিজ্যের খবর। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার পরিমাণ বিনিয়োগ বৃদ্ধির পূর্বাভাস দিলেও তা ম্লান করে দিয়েছে নিষ্পত্তির নিম্নমুখী পরিসংখ্যান। একই অবস্থা পেট্রোলিয়ামের ক্ষেত্রেও। এদিকে 10% বেশি কমেছে মধ্যবর্তী পণ্যের এলসি খোলা ও নিষ্পত্তি। বাংলাদেশ ব্যাংকের এসব তথ্যকে দেশের সার্বিক অর্থনীতির জন্য নেতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। স্থবিরতা কাটাতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পরামর্শ তাদের। দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের সুযোগ দেয়া তৈরি পোশাক শিল্পের কমছে কর্মসংস্থানের সুযোগ, কারণ নতুন বিনিয়োগ না আসায় চাপে থাকা পুরান কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। ব্যাংকিং এর সক্ষমতা কমে গেছে। মালিকটা যাবে কোথায়? একটা ম্যানুফ্যাকচারার, তার ব্যাংক কিন্তু ব্যাকবোন। ওই ব্যাকবোনটা যখন আপনার নষ্ট হয়ে যায় তখন তো আর তার পক্ষে চলা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আসলে অনেকগুলো ফ্যাক্টরি এই কারণেই বন্ধ হচ্ছে। বিশ্ব জানে যে এখানে কোনো স্থিতিশীল সরকার নেই, যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। 1 বছরের বেশি সময় ধরে অর্থনৈতিক স্থবিরতা কাটানোর চেষ্টা দিন শেষে যে বিনিয়োগ টানতে পারছে না, এমন চিত্রই মিলেছে বাংলাদেশ ব্যাংকের দেয়া এলসি খোলা ও নিষ্পত্তির হালনাগাদ তথ্যে। গেল জুলাই ও আগস্ট চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে গেল বছরের একই সময়ের তুলনায় মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি নিষ্পত্তি কমেছে 11.87%। অবশ্য এই সময়ে প্রায় 0.25% বেড়েছে এলসি খোলার পরিমাণ। চূড়ান্ত পণ্য তৈরিতে দরকারি মধ্যবর্তী পণ্যের এলসি খোলা 11.62% ও নিষ্পত্তি কমেছে প্রায় 10%। নতুন কর্মসংস্থানেরও তো তেমন সুযোগ সৃষ্টি হচ্ছে না, সেটা আমরা বিনিয়োগের যে স্থবিরতা সেটা থেকেও আমরা দেখছি। ক্যাপিটাল মেশিনারিজ আমদানির পরিসংখ্যান থেকেও সেটা আমরা দেখছি যে এক জায়গায় যদি তারা তাদের চাকরি হারান তাহলে অন্য জায়গায় যাওয়ার যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। পেট্রোলিয়াম পণ্যের আমদানিতে এলসি খোলার পরিমাণে বেড়েছে 3% বেশি, যদিও তা ম্লান হয়ে গেছে নেতিবাচক নিষ্পত্তিতে। শিল্প যে কাঠামো এবং শিল্পায়ন সেটার দিক থেকেও এটা ইতিবাচক না, সামষ্টিক অর্থনৈতিক দিক থেকেও এটা একটা নেতিবাচক প্রভাব রাখে প্রবৃদ্ধির উপর। এখন কাজটা হবে সেটা হলো যে কিভাবে আমরা বিনিয়োগে একটা ত্বরণ সৃষ্টি করতে পারি। বিনিয়োগ পর্যালোচনার নেতিবাচক নানা সূচকের মধ্যেই অবশ্য শিল্পের কাঁচামাল আমদানিতে বছর ব্যবধানে গেল জুলাই আগস্টে বেড়েছে এলসি খোলা ও নিষ্পত্তি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চাহিদা মাফিক পোশাক তৈরিতে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়ার বাজারে রফতানি বাড়াতে পারছে না বাংলাদেশ। ভিসা জটিলতাও দেশটিতে বাণিজ্য সম্প্রসারণে বড় বাধা। সিডনিতে 2 দিন ব্যাপী ট্রেড শোতে সব কথা বলেন এক আলোচক। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন সানবীর রুবল। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপ ও আমেরিকায়। অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের বাজার প্রায় $22 বিলিয়ন। তবে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি $1 বিলিয়নেরও কম।
এই শিল্পের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপোতে আয়োজন করা হয় সেমিনারের। ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের ব্যাপক সম্ভাবনা আছে। পরিবেশ বান্ধব পোশাক শিল্প গড়ে তুলতে কাজ করছেন তারা। We need a lot of initiative from Bangladesh side as well as from Australian side to really know each other better. Right now I think the networking is the main issue and the Australian market better. এ সময় এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, কেবল তৈরি পোশাক নয়, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা গেলে অন্যান্য পণ্য রফতানি বাড়ানো সম্ভব। The other challenges, seriously, what I'm facing is visa issue. Like getting Australian visa is a bit time consuming for us. প্যানেল আলোচনায় বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর সহযোগিতার আশ্বাস দেন অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক শ্যাডো মিনিস্টার। একই সুরে কথা বলেন বাংলাদেশের অস্ট্রেলিয়া হাইকমিশনের বাণিজ্য প্রতিনিধিও। Its garment sector is already global, I've mentioned brands before, and it is it's rapidly upgrading its standards sort of in response to expectations and international demand. There's an opportunity for Australian businesses to look at and then potentially expand their operations and grow in Bangladesh and build out their existing Australian businesses. অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে বিজনেস এক্সপোতে পণ্য প্রদর্শনী ছাড়াও 2 দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিষয়ে 5টি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। অস্ট্রেলিয়ান বাজারে অন্তত কয়েক ডজন পোশাকের ব্র্যান্ড কাজ করে, এর প্রায় পুরোটাই চীনের দখলে। এই চীনের আধিপত্যর জায়গা থেকে বাংলাদেশকে পোশাকের জায়গায় ভাগ বসাতে হলে বাংলাদেশের উচ্চমানের পোশাক যেমন তৈরি করতে হবে, তেমনি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটি এই অস্ট্রেলিয়ান বাজারে আরও বেশি প্রাধান্য দিয়ে বাজারজাত করতে হবে, এমনটাই বলছেন সেমিনারের আলোচকরা। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। হাত ঘুরতেই বদলে যায় ইলিশের দাম, কোনোভাবেই থামানো যাচ্ছে না দাম বাড়তির ঊর্ধ্বগতি। 5 বছরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে 57%। দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির মতে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, ব্যয় বৃদ্ধি, রফতানি সহ 11 কারণে বাড়ছে দাম। দেশের মানুষকে প্রাধান্য দিয়ে রফতানি কমিয়ে যৌক্তিক দাম নির্ধারণ ও বাজার মনিটরিং বাড়ানোর পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। বাংলাদেশে মোট মাছ উৎপাদনে প্রায় 12% ইলিশ। গত কয়েক বছর ইলিশের সরবরাহ বাড়লেও কমেছে 2023-24 অর্থ বছরে, যদিও এককভাবে জাতীয় আয়ের সঙ্গেও যুক্ত এই মাছ। স্বাদে অনন্য মাছের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বাড়ছে। গত কয়েক বছরে এর দাম বেড়ে চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ মাছের জন্য আসছিলাম কিন্তু কিনে নেয়, দাম বেশি দেখে কিনে না। বাংলাদেশি হয়েও আমাদের জাতীয় মাছ এটা এত মৌসুমে ভরা মৌসুমে এত কিনা খুবই আমাদের জন্য দুঃখজনক। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য 2020-21 অর্থ বছরে ইলিশের খুচরা দাম ছিল কেজি প্রতি 900 থেকে 1400 টাকা। 2023-24 তা বেড়ে থেকে 1600 টাকায়, আরও বাড়তে বাড়তে 2025 সালে দাম হয় 900 থেকে 2200 টাকা। ইলিশের দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এর পেছনে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, পরিবহন ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধি, মজুদ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রফতানি সহ 11টি কারণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন। মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর নীতি প্রণয়ন, সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, পাইকারি বাজারে নজরদারি ও জেলেদের সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করছে সংস্থাটি। দেশের চাহিদা প্রাধান্য দিয়ে রফতানি কমানোর পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারণ ও কার্যকর করার পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ভারতে একটা শুভেচ্ছা হিসেবে 400-500 টন ইলিশ হয়তো রপ্তানি করা সুবিবেচনা সম্মত ছিল, কিন্তু এত বেশি ইলিশ রপ্তানি করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা, তাদের জন্য এটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ নিম্ন আয়ের মানুষ তো বটেই, এমনকি মধ্য আয়ের মানুষ তারাও একটা ইলিশ কিনে খেতে পারছে না। বর্তমানে ইলিশের আহরণ খরচ যা আছে তাতে করে 1200 টাকার বেশি প্রতি কেজি ইলিশের দাম হওয়ার কথা না। সেই ক্ষেত্রে 1 কেজি একটা ইলিশের দাম কমপক্ষে 2500 টাকা।
এটা তো অত্যন্ত বেশি মনে হয়। সরকারের উচিত ছিল একটা দাম ধরে দেয়া এবং সেক্ষেত্রে এই দামটা যাতে করে কার্যকরী হয় সেটা আমাদের বাজারে বিপণী বিতানে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা। বাংলাদেশ থেকে 2022-23 অর্থ বছরে প্রায় 1400 টন ও 2023-24 অর্থ বছরে 801 টন ইলিশ রফতানি হয়েছে। আর চলতি বছর ভারতে 1200 টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে সাগর ও অভয়ারণ্যে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এ সময় বেকার হয়ে পড়েন চাঁদপুরের জেলেরা। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরেন। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তাও মেলে না ঠিক মতো। তবে সমস্যা সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। আবারও মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর সাগর ও দেশের সব অভয়াশ্রমে ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষেধ। নিষেধাজ্ঞার 22 দিনে বেকার হয়ে পড়েন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে তীরে ভিড়তে শুরু করেছে অনেক নৌকা ও ট্রলার। প্রায় 1 মাস তাদের কাটাতে হয় কষ্টের জীবন। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও এ সময় ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তা মেলে না ঠিকমতো। এ কারণে অনেকেই বাধ্য হয়ে আইন ভঙ্গ করে নদী ও সাগরে নামেন। সঠিক সময়ে খাদ্য সহায়তা বিতরণ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের। 22 দিন চলার মতো আমাকে কোনো উপায় নাই। তার দেনা করে চলতে হইব, কিস্তি উড়ে চলতে হইব। চাইলে তো উদার কোনো সংসারটা চলবো, এরপরে তেল লাগবো, নুন লাগবো। আমাদের তো সংসার আছে, ভাই বোন আছে, সবাইদের চালাইতে হয়। অভিযান নিয়ে আসলে জেলেরা কিন্তু দুর্ভোগে আছে। নদীতে এমনিও মাছ কম। জেলেদের পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহায়তা দেয় তাহলে তার নদীতে নামবে না। মৎস্য গবেষকরা বলছেন, অভয়াশ্রমে জেলেদের নিয়ন্ত্রণ করা গেলে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারবে। 10 ভাগ ডিমও রক্ষা পেলে সফল হবে সরকারের এই কার্যক্রম। 22 দিন নির্ধারিত আছে। এই সময়টাতে তাদেরকে নির্বিঘ্ন করে দিতে হবে, যেন নিরাপদে তারা ডিম ছাড়ার স্থলে পৌঁছাতে পারে এবং নির্বিঘ্নে ডিম ছেড়ে আবার নিরাপদে সাগরে ফিরে যেতে পারে। এবছর জেলেদের খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানোর আশ্বাস জেলা প্রশাসনের। বলে যে তারা চাল কম পায়, এই জন্য আমরা তাদের জন্য 30 কেজির একটা বস্তাই আমরা রেডি করব, যাতে কোনো জনপ্রতিনিধি তাদেরকে কম দেওয়ার অভিযোগটা না শুনতে হয়, যে কোনো কোথাও থেকে তারা চাল কম পাচ্ছে। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 50,000-এর বেশি। তাদের মধ্যে 43,000 জেলে আগামী মাসের 22 দিনে 30 কেজি করে সরকারি চাল পাবেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। পরিবেশ দূষণ রোধ, জনস্বাস্থ্যের সুরক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী চিকিৎসা বর্জ্য প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা অনেকটাই অমীমাংসিত। ফলে ক্রমবর্ধমান এসব মেডিকেল বর্জ্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব বর্জ্য নিয়ে যেন অনেকটা দায়সারা ভাব হাসপাতাল ও সিটি কর্পোরেশনের। কামরুল হাসানের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 24 ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত। ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে, এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। 2008 সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে, কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। অরক্ষিত চিকিৎসা বর্জ্যে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে।
সরজমিনে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডাস্টবিনে পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে বর্জ্য। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, শিরিষের এটা মেনটেন করে করতে হয়, সতর্ক হয়ে কাজ করতে হয়। মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। এই যে রক্তের ব্লাডগুলা এগুলো যা আছে সব সকালবেলা আমরা এগুলো দিয়ে এটা আমরা যে যুগে আছে এদিকে পেটে রেখে কাজ করি আমরা। অনেক খারাপ লাগে কিন্তু করে যাবো, কি করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তবে মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যে সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত খুলনা মহানগরের 3 শতাধিক বস্তির বাসিন্দা। দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনা ছাড়ছে শিশুরা। অপর্যাপ্ত স্যানিটেশনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, আর ওয়াসার সংযোগ না থাকায় তীব্র সুপেয় পানির সংকট। নানা সমস্যায় জর্জরিত এসব মানুষের জন্য পর্যাপ্ত সরকারি উদ্যোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন। খুলনার রূপসা ও আবদা বস্তিতে থাকে উর্মি খাতুন। নবম শ্রেণী পর্যন্ত পড়লেও খরচ চালাতে না পেরে 1 বছর আগে স্কুল ছাড়তে হয় তাকে। এখন বাবার হোটেলে কাজ করে এই কিশোরী। কষ্ট ফিল হয় যে আমার বান্ধবীরা যাচ্ছে, আমি কেন পারতাছি না। আমার বাবার একটু ভালো অবস্থা হলে আমিও তো এরকম করতে পারতাম। শুধু উর্মি নয়, নগরীর অধিকাংশ বস্তিতে এমন অসংখ্য শিশু কিশোর রয়েছে যাদের কেউ পঞ্চম, কেউ বা ষষ্ঠ বা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঝরে পড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিপির জরিপে উঠে এসেছে খুলনার বস্তি এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুদের হার 23%। অধিকাংশকেই দারিদ্র্যের কারণে শ্রমবাজারে যুক্ত হতে হয়েছে। বাসায় আব্বা অসুস্থ, তার জন্য আমি কাজে নামছি। ফ্যামিলির একটু অবস্থা খারাপ, তাই আমি নতুন বাজারে মাছ কাটি। অর্থ সমস্যার কারণে আর কি লেখাপড়া করতে পারে না। বস্তিগুলোতে শিক্ষা থেকে বঞ্চিত শিশুর পাশাপাশি নাগরিক সমস্যারও ছড়াছড়ি। সবচেয়ে বড় সংকট সুপেয় পানি ও স্যানিটেশনে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন ও ইউএনডিপির গবেষণা বলছে 20% পরিবার এখনও খোলা বাথরুম ব্যবহার করে। কোথাও কমিউনিটি বাথরুম থাকলেও একটি ভাগ করতে হয় 15 থেকে 20 পরিবারকে। অর্ধেকের বেশি বস্তিতে নেই ওয়াসার সংযোগ, ফলে পানির কষ্ট নিত্যসঙ্গী। শহরের অন্য এলাকায় প্রতি একরে 100 জন বাস করলেও বস্তিতে সেই সংখ্যা 5 শতাধিক। একই সঙ্গে সরু সড়ক, নোংরা ড্রেন আর খেলার মাঠহীন পরিবেশে রোগবালাই লেগেই থাকে। যত ময়লা আবর্জনা সব আমাদের রাস্তায়, আর বাচ্চারা হাঁটাচলা করতে পারে না। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে একটাই বাথরুম। পানি ওঠে, ওই বাথরুম আর ড্রেন ঘর একতা হয়ে যায়। মাঠ নাই, এই রাস্তায় বেরোয় একটু বাচ্চারা খেলায়। অ্যাম্বুলেন্স আসবে বা একটা ভ্যান আসবে সেরকম রাস্তা নেই। কিশোরী মেয়েদের সমস্যা, কিশোরী ছেলেদেরও সমস্যা, কোনো কর্মস্থান নাই। এসব সংকট নিরসনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার এসব নাগরিকরা। সমাধানে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। নিম্ন আয়ের বসতির মানুষদের কথা দেখি, তখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সেবাগুলো দেওয়া প্রয়োজন ছিল সেই সেবাগুলো কিন্তু অপ্রতুল। এনজিওর যে কার্যক্রম, সেই কার্যক্রমের পাশাপাশি যদি আমরা রাষ্ট্রের কার্যক্রমকে দেখতাম, তাহলে যেই উদ্যোগগুলোই গ্রহণ করা হচ্ছে সেই উদ্যোগগুলো আরও দীর্ঘস্থায়ী হতো। বরাদ্দ অপ্রতুল স্বীকার করে সিটি কর্পোরেশনের দাবি, নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতি বছরই বিভিন্ন বস্তি এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। কেসিসি নিজস্ব ফান্ড থেকেও আমরা বছরে প্রায় 25 লক্ষ টাকা মতো বাজেটে ধরে রাখছি। এছাড়া গভর্নমেন্ট প্রজেক্টেও ড্রেন, রাস্তা এগুলো কিন্তু ধরে আমরা রাখছি, কিন্তু সেটাও অপ্রতুল। তারা কিছুটা বৈষম্যের শিকার হয়, এটা অনস্বীকার্য। কিন্তু আমরা চেষ্টা করছি পরিকল্পিতভাবে কিভাবে এটা রক্ষা করা যায়। নাগরিক এসব সমস্যা নিয়ে খুলনার 3 শতাধিক বস্তিতে বেঁচে থাকার লড়াই 3 লক্ষাধিক মানুষের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্ভোগের আরেক নাম যশোর-ঝিনাইদহ মহাসড়ক। 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে গত 5 বছরে অগ্রগতি মাত্র 2%।
প্রকল্প চলমান থাকায় 3 বছরেরও বেশি সময় ধরে সংস্কার হচ্ছে না সড়কটি। আর প্রকল্প পরিচালকের দাবি, আগামী বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। জুহেল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। খুলনার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম পথ যশোর-ঝিনাইদহ মহাসড়ক। এ পথে যাত্রা নির্বিঘ্ন করতে 2020 সালে 6 লেনে উন্নীতকরণের প্রকল্প গ্রহণ করা হয়। 2023 সালের মধ্যে যশোর অংশে 15 কিলোমিটার সড়ক নির্মাণের কথা, কিন্তু গত 5 বছরে কাজের অগ্রগতি মাত্র 2%। দীর্ঘসূত্রিতার কারণে গত 3 বছর ধরে থমকে আছে এ মহাসড়কের নিয়মিত সংস্কার কাজ। যত্রতত্র খানাখন্দ, কার্পেটিং উঠে গেছে অনেক জায়গায়। এতে যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। রাস্তা বহুত খারাপ, গাড়ি ড্যামেজ পড়তেছে এবং গাড়ি নষ্ট হচ্ছে। 1.5 ঘন্টার রাস্তা সেখানে 4 ঘন্টা লাগছে। ঠিক আছে, আস্তে আস্তে যাওয়া লাগছে। গাড়ি চালানোর মতো কোনো পরিবেশ নেই। আমরা দুর্ভোগে আছি, আমাদের টাকা পয়সাও বাঁচতেছে না, মহাজনও বাঁচতেছে না। সড়ক বিভাগ বলছে, প্রকল্পের কারণে এখতিয়ার না থাকায় তারা সংস্কার কাজ করছে না। যখন ইমপ্লিমেন্টেশন ইউনিট আলাদা হবে তখন সড়ক বিভাগ থেকে সড়কটা ট্রান্সফার করতে হয় ওই অথরিটির কাছে, যেটা আমরা 2024 সালের মার্চ বা এপ্রিল মাসে আমরা হ্যান্ড ওভার করেছি। কাজে ওই সড়কে আমরা এখন সংস্কার করতে পারি না, এটা ওই অথরিটি করতেছে। আর প্রকল্প পরিচালকের দাবি, আগামী বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। কাজের গতি কিছুটা কম থাকলেও আমরা আশা করছি যে ডিসেম্বর 2026-এর মধ্যে এই পূর্ত কাজ সম্পন্ন করতে পারব। আমরা অত্যন্ত দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে কাজটা করার জন্য আমরা যথেষ্টভাবে কাজ করছি। 4187 কোটি 70 লাখ টাকার এ প্রকল্পে যশোর সদরের মুরাদগড় থেকে যশোর শহরের চাচড়া মোড় পর্যন্ত মহাসড়কে 2টি ফ্লাইওভার, একটি সেতু, 15টি কালভার্ট, একটি ভেহিকুলার ওভারপাস, একটি পেডিস্টেরিয়ান ওভারপাস নির্মাণ করা হবে। সময় সংবাদ, যশোর। মেহেরপুরে ধানে মাজরা পোকার আক্রমণ এবং গোড়া পচা রোগে বিপাকে কৃষকরা। বালাইনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না, বাড়ছে ফলন বিপর্যয়ের শঙ্কা। এমন অবস্থায় কৃষি বিভাগের কাছ থেকেও সঠিক পরামর্শ না পাওয়ার অভিযোগ কৃষকদের। মিনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেহেরপুর হিজুলি গ্রামের কৃষক কামরুল ইসলাম 2 বিঘা জমিতে আবাদ করেছেন ব্রি ধান 51। মাজরা পোকার আক্রমণে এরই মধ্যে নষ্ট হয়েছে 1 বিঘা ধানের ক্ষেত। বাকি 1 বিঘা জমিতে বালাইনাশক ছিটিয়ে ফসল শেষ রক্ষার চেষ্টা করছেন। শুধু কামরুল নয়, জেলার আরও অনেক কৃষকের আমন ধান মাজরা পোকা, কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে। দেখা দিয়েছে গোড়া পচা রোগও। সংক্রমণ ঠেকাতে বালাইনাশকের খরচ বেড়েছে, তাতেও কোনো কাজ হচ্ছে না বলে জানালেন কৃষকরা। এই বছরে যা খারাপ, পচা লাগা আর পোকাতে একদম পুরো ভ্যাঁস করে দিয়েছে মাঠ 5-7 বীজ কাজ হয়েছে না। সারের থেকেও এবারে বেশি খরচ হয়ে গেছে। ধানে প্রথমে আপনার এই মাজরা পোকা লাগে প্রচন্ড আকারে। আমি বিভিন্ন কোম্পানির বীজ দিয়ে কোনো কার্যকারিতা আসেনি। এত কোম্পানির লোকে এসে বলছে এই বৃষ্টির কাজ হবে, কোনো কাজ হয়েছে না। এমন পরিস্থিতিতে উৎপাদন অর্ধেকে নামার শঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা। এবার যা অবস্থা ধানের, তা মোটামুটি ধরেন 8 মণ থেকে 10 মণ ধান হবে, তার মধ্যে খরচ তো উঠবে না। মাজরা পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগের পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। নির্দেশিত ওষুধ আছে, সেইগুলো যদি তারা ব্যবহার করে এবং মাত্রা অনুযায়ী যদি তারা পরপর 7 দিন বা 10 দিন পর দুবে ব্যবহার করে, তাহলে এই মাজরা পোকা দমন হয়ে যাবে। আর মাজরা পোকার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন মাজরা পোকা ফসল নষ্ট করে, নতুন করে কুশি দেওয়ার মাধ্যমে সে অনেকখানি ক্ষতি পুষিয়ে নিতে পারে। যেহেতু এখন সর্বোচ্চ কুশি পর্যায়ে আছে, তো যদি আমরা এখন দমন করে ফেলতে পারি, তাহলে আসলে ফলনে গিয়ে এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। এবার মেহেরপুর জেলায় আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সম্ভাবনা থাকলেও দাঁড়াতে পারছে না কুষ্টিয়া অঞ্চলের ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায়ীরা। নানা প্রতিবন্ধকতায় থেমে যাচ্ছেন উদ্যোক্তারা। তবে ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদ রিপোর্ট। পরম যত্নে তৈরি হচ্ছে নকশি কাঁথা, মাটির পাত্র, বাদ্যযন্ত্র। প্রতিটি ব্যবহার্য ও শৌখিন পণ্যই যেন মমতায় ভরা। ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতেই অক্লান্ত পরিশ্রম শ্রমিকদের। তবে নানা প্রতিবন্ধকতায় বৃদ্ধি পাচ্ছে না ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান।
ব্যবসায়ীরা বলছেন পুঁজি সহ নানা সংকটে অনেকে গুটি নিয়েছেন ব্যবসা। এছাড়া রয়েছে নিবন্ধনজনিত সমস্যা। আমার এই কাজের বয়স 20 বছরের উপরে, তো এই পর্যন্ত কোনো বেসিক থেকে আমাদের কোনো খোঁজ খবর নেই নাই। আর সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের যাতে এই প্রতিষ্ঠানটা তাদের আওতাভুক্ত করে এবং নিবন্ধিত করে। স্বল্প সুদে দেখা যাচ্ছে আমাদের ব্যবস্থা করলে পারে, তখন আমরা দেখা যাচ্ছে এটার থেকে উপকৃত হবে। আমি সরকারি কোনো সহযোগিতা পাই নাই এবং কেউ আমার কাছে আসেও না। তবে ক্ষুদ্র কুটির শিল্প নিবন্ধন ও উদ্যোক্তাদের আর্থিক সহায়তার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। প্রজেক্ট প্রোফাইলের মাধ্যমে তাদের যে একটা ব্যাপক একটা ধারণা, একটা শিল্প সম্পর্কে সেই ধারণাটা দিয়ে থাকি এবং তাদেরকে যদি আমরা তাদেরকে মনে করি যে তারা ক্যাপাবল, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে খুবই স্বল্প সুদে ঋণেরও ব্যবস্থা করে থাকি। কুষ্টিয়া বিসিক অফিসের তথ্য মতে জেলায় প্রায় 1000 উদ্যোক্তাদের স্বল্প সুদে 12 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে প্রায় 5% কমেছে শিল্পপণ্য বিটুমিনের দাম। একই সঙ্গে কমছে পলিইথিলিন ও টিনের দাম। যদিও দাম বাড়তির তালিকায় রয়েছে অ্যালুমিনিয়াম, মাস ব্যবধানে বেড়েছে প্রায় 3%। সড়কসহ টেকসই অবকাঠামো নির্মাণে দরকার হয় বিটুমিনের। প্রয়োজনীয় শিল্প পণ্যটির দাম বিশ্ববাজারে বর্তমানে নিম্নমুখী। বৃহস্পতিবার সকালে শিল্প পণ্যটির প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে $3,373। দাম কমেছে 1.49%। আর মাস ব্যবধানে দাম কমেছে 4.72%। দাম কমেছে আরেক শিল্পপণ্য পলিথিলিনেরও। প্রতি টনের দাম 0.20% কমে দাঁড়িয়েছে $7,100। মাস ব্যবধানে দাম কমেছে 1.97%। নিম্নমুখী রয়েছে টিনের দামও। প্রতি টনের দাম 0.23% কমে দাঁড়িয়েছে $35,410। মাস ব্যবধানে বেড়েছে 1.31%। ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের বাজার। প্রতি টনের দাম 0.57% বেড়ে দাঁড়িয়েছে $2,697। মাস ব্যবধানে 2.90% দাম বেড়েছে অ্যালুমিনিয়ামের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। শাটডাউনের সময়টাতে যুক্তরাষ্ট্রে জরুরি সেবা ছাড়া বেশিরভাগ সরকারি দফতর বন্ধ থাকবে। কৃষি, পরিবেশ, শিক্ষা, গবেষণা সহ অনেক দফতরের কাজ স্থগিত বা সীমিত হবে। যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় 1 অক্টোবর। সরকারের বিভিন্ন দপ্তরের কাজ চালানোর জন্য কংগ্রেসকে তহবিল বরাদ্দ করতে হয়। এবার নতুন বাজেট বা কন্টিনিউইং রেজলিউশন পাস হয়নি। সিনেটে যে 60 ভোট প্রয়োজন তাও মেলেনি। এ কারণে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইতিহাস বলছে 2018-19 সালে 35 দিনের শাটডাউন হয়েছিল। সেটাকেই সবচেয়ে দীর্ঘকালীন হিসেবে ধরা হয়। শাটডাউনে জরুরি সেবা ছাড়া বেশিরভাগ সরকারি দপ্তর বন্ধ থাকবে। খোলা থাকবে হোমল্যান্ড সিকিউরিটি, সীমান্ত নিরাপত্তা সহ কিছু প্রতিরক্ষা ইউনিট। এই দপ্তরের কর্মীরা কাজ চালিয়ে গেলেও বেতন পরে দেয়া হবে। অন্যদিকে কৃষি, পরিবেশ, শিক্ষা, গবেষণা সহ অনেক দপ্তরের কাজ স্থগিত বা সীমিত হবে। খাদ্য নিরাপত্তা ও অন্যান্য প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। এতে প্রভাবিত হবে সাধারণ মানুষও। ভিসা, ইমিগ্রেশন, পার্ক ও ফেডারেল গবেষণা কিছু দপ্তরের সেবা সীমিত থাকবে। তবে বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও অন্যান্যদের সামাজিক নিরাপত্তা ও বেকার ভাতার সুবিধা তহবিল থাকা পর্যন্ত চলবে। নতুন আবেদন বা প্রক্রিয়ায় বিলম্বও হতে পারে। রাজনৈতিক পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের দোষ দিচ্ছে, ডেমোক্র্যাটরা কিছু অনুদান ও স্বাস্থ্যসেবা ফেরত চাচ্ছে। কতদিন শাটডাউন চলবে তা কংগ্রেসের আলোচনার উপর নির্ভর করছে বলে মনে করছেন অনেকেই। নাদিম মারজান, সময় সংবাদ। ঋণ নিয়ে বিদেশে যেতে হয় অনেক কর্মজীবীকে, যা শোধ করতে গিয়ে দুর্বিষহ হয়ে ওঠে প্রবাসীর জীবন। কঠোর শ্রম দিলেও ঋণের জাল থেকে বের হতে পারছেন না অনেকে। মালয়েশিয়া প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের জিডিপিতে রাখছেন বড় অবদান, কিন্তু তাদের এই পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা ও বিপুল পরিমাণ ঋণের বোঝা। বিদেশের মাটিতে দিনের পর দিন ওভারটাইম করেও ঋণের চক্র থেকে বের হতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। 6 লাখ টাকা খরচ করে আসছি, 12 ঘন্টা কাজ করে আসে এখানে কাজ করতেছি। আমাদের বাসায় অর্থের প্রয়োজন, আইসি দেনা ধার দেনা করে আইসি। এখন কীভাবে ধার দেনা দিতে পারবো ওইটাই আমরা খুঁজতেছি। কিন্তু মালয়েশিয়া তো আসার জন্য মানুষ অনেক বেদিস, ঠিক আছে। মালয়েশিয়া খুব পরিস্থিতি খুব খারাপ। 12 ঘন্টা নাইট ডিউটি করে আসলাম, আয়া পরে এখন আবার যে লরিতে কাম করতেছি,
ওভার টাইম করতেছি, যেহেতু দুটো টাকা ইনকাম করে ফ্যামিলি দিতে পারি, নিজে একটু ভালো থাকতে পারি, কিন্তু শরীর দিকে দেই না, ফ্যামিলি দিকে দেই, যেহেতু ফ্যামিলি একটু ভালো থাকে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতনের বড় অংশ চলে যায় ঋণের কিস্তি, খাওয়া এবং অন্যান্য খরচ মেটাতে। ফলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বা নিজেদের সঞ্চয় করার মতো কোনো টাকাই তাদের হাতে থাকে না। ওভারটাইম কাজ তাদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। বিদেশে এসে অনেকেই বুঝতে পারেন প্রতিশ্রুত বেতন ও সুযোগ সুবিধার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কম বেতন, অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত কাজের চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মূলধনী যন্ত্রের এলসি খোলা বাড়লেও কমেছে নিষ্পত্তি, নেতিবাচক মধ্যবর্তী পণ্যের আমদানি, অর্থনৈতিক স্থবিরতা কাটাতে রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ। অস্ট্রেলিয়ার পোশাক বাজার ধরতে পারছে না বাংলাদেশ, চাহিদা মতো পণ্য তৈরিতে পিছিয়ে থাকায় কারণ, ভিসা জটিলতায় বাড়ছে না অন্য পণ্যের রফতানিও। এবং 5 বছরে ইলিশের দাম বেড়েছে 57%, অস্বাভাবিক বলছে ট্যারিফ কমিশন। বাজারে নজরদারির পাশাপাশি জেলেদের সহায়তা বাড়ানোর সুপারিশ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন অর্চিতা শেহজিন। ধন্যবাদ আলিফ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।